নমস্কার, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর একটি আলোচনা নিয়ে। আজ আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি বেলুড় মঠ ও মিশনের পঞ্চদশ সংঘগুরু পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে নিয়ে। আজ আমরা আপনাদের জানাবো মহারাজের সেই অজানা জীবন কাহিনী। আপনাদের এবং আমাদের সকলের প্রাণপ্রিয় পূজ্যপাদ মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সংঘগুরু, পঞ্চদশ সংঘাধ্যক্ষ। মহারাজের জীবন ও চরিত্র ছিল অতি অপূর্ব। এক রাজকীয় প্রকৃতির মানুষ ছিলেন, স্পষ্টবাদী মানুষ। কাউকে কোনো স্পষ্ট বা শক্ত কথা বলতে দ্বিধা করতেন না। মহারাজের বাইরেটা ছিল আপাত কঠোর, কিন্তু ভেতরের মনটা ছিল কোমল। শুধু তাই নয়, হৃদয়টা ছিল বিশাল। সকলের জন্য চিন্তা করতেন, সকলের মঙ্গল কামনা করতেন এবং যথাসাধ্য চেষ্টা করতেন সকলে যাতে সুবিচার ও আনন্দ পায়। মঠের সকল কাজের মধ্যে তার সজাগ দৃষ্টি ছিল। অসম্ভব ব্যস্ততার মধ্যেও ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে তিনি কাজ করে যেতেন। তার এই বৈশিষ্ট্য সকলের স্মরণযোগ্য। স্বামী আত্মস্থানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন 1919 সালে 21শে মে বাংলাদেশের ঢাকা জেলার সাবাজপুর গ্রামে, তার মামার বাড়িতে, বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে। তার পূর্বাশ্রমের নাম ছিল সত্যকৃষ্ণ ভট্টাচার্য। বাবা ছিলেন বাংলাদেশের দিনাজপুরের রাজার সভাপণ্ডিত শ্রী রামনারায়ণ ভট্টাচার্য। তিনি চৈতন্যদেবের পার্ষদ গদাধর পণ্ডিতের বংশধর এবং ভগবত পণ্ডিত হিসেবে তার খুব খ্যাতি ছিল। দিনাজপুর ও রাজশাহীতে তিনি সংস্কৃত পড়াতেন এবং দেশভাগের পর মুর্শিদাবাদ জেলার বহরমপুর গার্লস কলেজে পড়াতেন। মা ননিবালা দেবীও খুব ধর্মপ্রাণা এবং তিনি ছিলেন বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্যের বংশের মেয়ে তথা বিজয়কৃষ্ণ গোস্বামীর ভাইজি। এই পরিবারে নারায়ণ দধিবামন রূপে নিত্য পূজিত হতেন। সত্যকৃষ্ণ মহারাজ ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান। পারিবারিক উত্তরাধিকার সূত্রে এবং বাবা মায়ের ধর্মপরায়ণতায় পূজনীয় মহারাজের ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবন শুরু হয়েছিল। মহারাজ নিজে পুজো অর্চনা করতে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকেই মহারাজ বেশ মেধাবী ও সাহসী ছিলেন। দিনাজপুরের জেলা হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আসামের গুয়াহাটি কটন কলেজে আইএ পড়ার জন্য আসেন। একটি ঘটনার ভেতর দিয়ে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ পথে আকৃষ্ট হন। তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তার পিতার সঙ্গে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দিনাজপুর শাখা কেন্দ্রের স্বামী গদাধরানন্দজি তার বাড়িতে আসেন। মহারাজ সেদিনের ঘটনা সম্পর্কে বলতেন, আমি দেখলাম এক সন্ন্যাসী আমার বিছানার পাশে এসে মাথায় ও বুকে হাত বোলাচ্ছে। খুব সুন্দর স্নেহ ও ভালোবাসায় ভরা কণ্ঠে তিনি আমার সঙ্গে কথা বলছেন। তারপরেই আমরা সকলে আশ্চর্য হয়ে গেলাম। আমার অসুখ সম্পূর্ণরূপে সেরে গেল। এই ঘটনার পর থেকে মহারাজের জীবনের গতিমুখ বদলে গেল। গুয়াহাটির কটন কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি কলকাতার কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে ভর্তি হলেন। সেই সময় তিনি দমদমে গৌরীপুরের রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্ট হোমে থাকতে শুরু করেন। পরে তিনি কটিশ চার্চ কলেজ ছেড়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখান থেকে তিনি দর্শন শাস্ত্রে অনার্স পাস করে এমএ পড়ার জন্য ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে তিনি রামকৃষ্ণদেবের সন্ন্যাসী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন এবং তার দিব্য জীবনের স্পর্শে, স্নেহে ও আশীর্বাদে যুবক সত্যকৃষ্ণ মহারাজের আধ্যাত্মিক জীবনের দিশা নির্দিষ্ট হল। 1938 সালে পূজনীয় বিজ্ঞানানন্দজির কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা পেলেন
এরপর তার প্রবল বৈরাগ্যের প্রেরণায় তিনি গৃহত্যাগ করে রামকৃষ্ণ সংঘে যোগ দেওয়ার জন্য স্বামী মাধবানন্দজির পায়ে পড়ে কেঁদে বললেন, মহারাজ কৃপা করে গ্রহণ করুন। মাধবানন্দজি রাজি হলেন। স্বামী শারদানন্দজির তিথি পুজোর দিনে 1941-এর 3রা জানুয়ারি রামকৃষ্ণ সংঘে যোগদান করলেন। তখন তার বয়স ছিল 22 বছর। প্রসঙ্গত, ছোটবেলায় দিনাজপুরের শ্রী রামকৃষ্ণের আর এক সন্ন্যাসী পার্ষদ স্বামী অখণ্ডানন্দজির দর্শন লাভ করে তিনি ধন্য হয়েছিলেন। সংঘে যোগদান করে তিনি প্রথম পৌঁছালেন দেওঘর বিদ্যাপীঠে। সেখানে কিছুকাল কাজ করার সুযোগ পান। তারপর বেলুড় মঠের নির্দেশে তিনি প্রবুদ্ধ ভারত পত্রিকার কাজে সাহায্যের জন্য মায়াবতী আশ্রমে পৌঁছান। তখন পত্রিকার সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। সেই সময় তিনি কয়েকটি প্রবন্ধ রচনা করেন। ইতিমধ্যে তিনি সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের সেবক হিসেবে শ্যামলাতাল আশ্রমে যোগদান করেন। 1945-এ তিনি পূজনীয় বিরজানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা এবং 1949-এ সন্ন্যাস দীক্ষা লাভ করেন। নাম হল স্বামী আত্মস্থানন্দ। স্বামী বিরজানন্দজি মহারাজের দিব্য সান্নিধ্য ও জ্ঞানগম্ভীর হিমালয়ের কোলে শ্যামলাতালের শান্ত স্নিগ্ধ নির্জন পরিবেশে তার আধ্যাত্মিক জীবন দিন দিন পূর্ণ হয়ে উঠতে শুরু করে। 1951 সালে পূজ্যপাদ স্বামী বিরজানন্দজির মহাসমাধি ঘটলে পূজনীয় আত্মস্থানন্দজি কিছুদিন দেরাদুন আশ্রমে তপস্যায় কাটান। এই সময় বেলুড় মঠের আদেশে তিনি রাঁচি স্যানিটোরিয়াম হাসপাতালের সহ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তার সময়ে হাসপাতালের উন্নতি ও আশেপাশের গ্রামেও বেশ কিছু সেবা কাজের সূচনা হয়। সেখান থেকে পুনরায় সংঘের আদেশে রেঙ্গুন রামকৃষ্ণ সংঘের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তার প্রবল পরিশ্রমে রেঙ্গুন হাসপাতালে বার্মার সেরা হাসপাতাল রূপে গণ্য হয়েছিলেন। মহারাজ সেখানে বার্মিজ ভাষা শিখে নিয়েছিলেন। ফলে বার্মাতে তার সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বার্মাতে সামরিক শাসন জারি হলে রামকৃষ্ণ মিশনও তার কর্মযজ্ঞ বন্ধ করে দেয়। এই সময় তিনি কিছুদিন ভারতের নানা তীর্থ দর্শন ও তপস্যায় অতিবাহিত করেছিলেন। 1966 সালে তিনি গুজরাটের রাজকোট আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন। 1973 সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হন। এরপর 1975 সালে তিনি বেলুড় মঠের মূল কেন্দ্র সহকারী সাধারণ সম্পাদক হিসেবে কাজে যোগ দেন। শুরু হলো জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 1992 সালে পূজনীয় মহারাজ সংঘের সাধারণ সম্পাদক পদে মনোনীত হন। দীর্ঘ 5 বছর তিনি ওই পদে থেকে সংঘকে নেতৃত্ব দিয়েছেন। 1997 সালে বুদ্ধ পূর্ণিমার দিন তিনি রামকৃষ্ণ সংঘের সহসংঘাধ্যক্ষের পদে ব্রতী হন। শুরু করলেন আধ্যাত্মিক পিপাসু ব্যক্তিদের মন্ত্র দীক্ষা দিয়ে শ্রী রামকৃষ্ণ বেদিতলে এনে তাদের আধ্যাত্মিক জীবনকে অনুপ্রাণিত করতে। দীক্ষা দানের জন্য মহারাজ ভারতের বিভিন্ন প্রান্তে এবং ভারতের বাইরে কয়েকটি দেশ পরিভ্রমণ করেন এবং সেই সঙ্গে বহু মানুষকে তার আধ্যাত্মিক জীবন শান্তি ও আনন্দে ভরিয়ে দেন। সংঘের নানা সেবা কার্যে অংশ নেওয়ার জন্য অনেক শিল্পপতি ও ট্রাস্টকে তিনি অনুপ্রাণিত করে মঠের সঙ্গে যুক্ত করেছিলেন। 2007 সালের ডিসেম্বর মাস রামকৃষ্ণ সংঘের 15 সংঘাধ্যক্ষ রূপে মনোনীত হন তিনি। এই সময় তার আধ্যাত্মিক জীবন আরও গভীর হয়ে ওঠে এবং আত্মমগ্নতায় প্রায় ডুবে যেতেন। মন্দিরে শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মাকে প্রণাম করার দৃশ্যটা ছিল বেশ অপূর্ব। অনেকক্ষণ ধরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছেন করজোড়ে এক দৃষ্টিতে তাকিয়ে।
কিছুতেই সরতে চাইছেন না। তিনি সর্বদা সোজা হয়ে আসনে বসতেন। সাধু ভক্তদের একবার দেখলেই তিনি স্মরণে রাখতে পারতেন এবং তাদের খোঁজ খবর নিতেন। কখনো কখনো তিনি ইশারা করে কিংবা শব্দ করে বুঝিয়ে দিতেন তিনি তাকে চিনতে পারছেন। তার অকৃপট স্নেহের স্মৃতি ছড়িয়ে আছে রামকৃষ্ণ পরিমণ্ডলের সাধু ও অগণিত ভক্তদের মধ্যে। ধীরে ধীরে জীবন সায়াহ্নের দিকে এগিয়ে চলছে। সর্বদা আত্মমগ্নতায় ডুবে থাকলেও শেষ দিন পর্যন্ত তিনি বেলুড় মঠের সন্ন্যাস ব্রত অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ন্যাস দিয়েছেন। দীর্ঘদিন তিনি স্থিতপ্রজ্ঞের অবস্থায় থেকে রামকৃষ্ণ লোকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 2017 সালের 18 জুন বিকেল 5:30 তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। শেষ প্রণাম জানালেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে। তারপর স্থির হয়ে যায় তার শরীর। সেই দিন রাতে তার পুত শরীর নিয়ে আসা হলো বেলুড় মঠে। তার মহাসমাধির সংবাদ দ্রুত প্রচারিত হলো আকাশবাণী ও সংবাদপত্রের মাধ্যমে। বহু ভক্ত অনুগামী সারা রাত ধরে মহারাজের চরণে শেষ শ্রদ্ধা অর্পণ করতে ছুটলেন। 19 জুন রাত 9:30 তার চিতায় অগ্নিসংযোগ করা হলো। পঞ্চভূতের দেহ বিলীন হয়ে গেল পঞ্চভূতে, হরিওম রামকৃষ্ণ ধ্বনির সঙ্গে। স্বামী আত্মস্থানন্দজির ভৌতিক শরীর ত্যাগ করেছেন, কিন্তু তিনি এখনও বেঁচে আছেন তার অপূর্ব সেবা, কর্ম, লেখা এবং অনুপম জীবন দৃষ্টান্তের মধ্য দিয়ে। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে মহারাজের অগণিত ভক্তদের কাছে এটা ছড়িয়ে পড়ে এবং তারাও যাতে এই ভিডিওটি দেখার সুযোগ পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।